কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিই তোমাদের সামনে, হয়তো অনেক কটা কথাই তোমাদের সামনে মুখ ফসকে বলে ফেলেছি, হয়তো আমার বলাটা উচিত হয়নি। কেন বলছি কথাটা? আমার যেটা মনে হয়েছিল অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে, সন্দীপদা তথা বাচ্চার মায়ের ভিউয়ার্স হিসাবে আমি যে কথাগুলো আমার বলা উচিত বলে মনে হয়েছিল আমি ঠিক সেইগুলোই বলেছি। কোনো রকম কোনো কিছু ছলচাতুরি করে বলার প্রয়োজন মনে করেনি যে কাউকে তেল মাখিয়ে কিছু কথা আমাকে বলতে হবে, কারণ আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। সেখানে আমি আমার ভিউয়ার্সদের কাছ থেকে একটা কথাই জানতে চেয়েছিলাম যে আমার এই কথাগুলোর সাথে তোমরা কি সত্যি সহমত পোষণ করছো নাকি আমি এখানে ভুল। সেখানে আমি আমার বেশিরভাগ ভিউয়ার্সদেরই কিন্তু আমার কথার সাথে একমত আমার কমেন্ট সেকশনে দেখেছি। তবে তার মধ্যে কিছু কিছু বন্ধু আছে যারা নিজেদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানিয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাইছি যে না, আমি সন্দীপদাকে নিয়ে 9 মাস যাবৎ পজিটিভ ভিডিও করছি মানেই কি আমার কথা তাকে মেনে চলতে হবে? এটা কি আমি কখনো কোনো ভিডিওতে আমি বলেছি? সে তার সংসারে কাকে মেনে নেবে, কাকে নতুন করে নিয়ে আসবে, এটা তার একটা পার্সোনাল বিষয়, কিন্তু এটুখানি তো তোমরা মানবে, তাই না? যখন সন্দীপদা কোনো একটা কারণবশত বাড়ি থেকে চলে যায় বা তখন তার যা সিচুয়েশন ছিল ডে ওয়ানে, আজকে যে এইখানে এসে দাঁড়িয়েছে, সেখানে যদি আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পাশে সাপোর্ট হয়ে না দাঁড়াতাম, সে আজকে হয়তো যতটা ভীতু, যতটা সহজ সরল ছেলে ছিল তাকে হয়তো একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারতো। সেইখান থেকে দাঁড়িয়ে যেটা আবারও ঠিক তার জন্য ভালো বলে মনে হয়েছে সেটাই আমি বলেছি, আর কিছুই না। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কখনোই কোনো ব্লগারের কাছে কিছু কোনো জিনিসকে জোর জার মুলুকতর করে কিন্তু চাপাতে পারি না। আর সেও কিন্তু বাচ্চা না, সে যথেষ্ট বুদ্ধিমান, সে এই বিষয়গুলোকে বোঝে। তাই জাস্ট যেটা বলা উচিত বলে মনে হয়েছে সেটাই বলেছি। এই যেমন কিছুদিন আগে সন্দীপদাকে নিয়ে পজিটিভ ভিডিও করি মানেই যে তার ভুলগুলো বলতে পারবো না, এরকম কিন্তু না। সে যখন গাড়ি চালায় সে সিট বেল্ট পরে না, পাশে যেই বসে থাকুক কিষাণু তথা অন্য কোনো মানুষ তাকেও কিন্তু পড়তে দেখি না। এটা আমার খুব খারাপ লেগেছে। শুধুমাত্র আমাকে কখন কে গাড়ি ধরবে তার জন্য আমাকে ফাইন করবে এটা নয়, বিষয়টা হচ্ছে নিজের সেফটি, নিজের সাথে নিজের পরিবারের সেফটির জন্য এইগুলো করা উচিত। যেটা আমার ভালো মনে হয়েছে সেটা আমি বলেছি। হয়তো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই জিনিসগুলো বলতে হয়তো তোমরা শোনোনি, কারণ কোথাও না কোথাও তাদের মনে হয়েছে যে তার কোনো রকম কোনো একটা নেগেটিভ জায়গা আমরা ভিডিওতে তুলে দেখাবো না। কিন্তু আমি সেই জায়গা থেকে একটু নিজেকে ব্যতিক্রম রাখি না, জিনিসটা যার ভুল সেটা আমি তার চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দেওয়ার মতো আমার আইডিতে আমি সেই সাহসটা রাখি। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য, আর কিছুই ছিল না আমার আগের ভিডিওর বক্তব্য। এবার আসি বাচ্চার মায়ের আজকের ভিডিও। এই তোমরা যারা অনেক কিছু বলছো, আমি যে কথাটা আগের ভিডিওতে বলেছি সেটা অনেকটা হয়তো জোর করে কথাটা বলে দিয়েছি, সেখানে অনেকেই অনেক কিছু বলছো। একটাবার একটা কথা ভেবে দেখো তো, যেইখানে কালকে তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে দিয়েছি, আর আমি মনে হয় আমি ভিডিওটা তোমাদের সামনে প্রথম নামিয়েছিলাম যে বাচ্চার মা যে ভিডিওটা আপলোড করেছিল কালকের দুটো আইডিতেই তৎক্ষণাৎ আমার কাছে কিন্তু আসে নোটিফিকেশন, এবং সেখান থেকে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে একই ভিডিও দুটো আইডিতে আপলোড করা হয়েছিল। কি এই যে আইডিটাই যেটা ওর যে শর্টস আইডি সেটাতে একটা জুয়ার অ্যাপসকে আবারও প্রমোট করা হয়েছিল, যেই কারণে সঙ্গে সঙ্গে ইউটিউব গাইডলাইন্স এর বাইরে গেছে বলে ওকে আবার একটা স্ট্রাইক দিয়ে কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে বন্ধুরা। সেইখান থেকে দাঁড়িয়ে সেই বাচ্চার মা আজকে কি সুন্দর আমাদের সামনে ডাকপাক মিথ্যে কথা বলে দিল, তাই না? যে সে ভুলবশত ওই শর্ট আইডিতে ভিডিওটাকে নাকি আপলোড করে ফেলেছিল, সে ভুলবশত। তারপর যখন ওর মনে পড়ে এই বাবা আমি কেন শর্টসে দিলাম, আমি তো ব্লগে দেবো, তারপর নাকি ও যখন ব্লগে আপলোড করতে যায় তখন নাকি ইন্টারনেট প্রবলেম শুরু হয়ে যায়। কি আশ্চর্য বিষয় না? মনাই কাকুর কাছে যখন ইন্টারনেটটা ছিল তখন প্রবলেম হতো না, যখনই নিজের নামে ইন্টারনেটটা হয়ে গেল তখনই কিন্তু বিশাল বড় একটা প্রবলেম দেখা দিল। ডেলিকে ডেলি না, এটা তো আমরাও জানি কারেন্ট না থাকলে তোমার ওয়াইফাই কানেকশন কাজে লাগে না, কিন্তু কারেন্ট যখন আছে তখনও নাকি বেশিরভাগ টাইম মানে ইন্টারনেট প্রবলেম হয়ে যাচ্ছে। বড়ই একটা অদ্ভুত বিষয়। এই বাচ্চার মায়ের কাছে যাই সবকিছুই নাকি প্রবলেম শুরু হয়ে যায়। সব থেকে প্রবলেমের গোড়া কোথায় জানো? একটা মেয়ে দুটো সম্পর্ককে এই মুহূর্তে চালিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে সব থেকে বড় প্রবলেম। একটা দিকের সমস্ত কিছু ঠিক দেখাতে গিয়ে আর একটা দিক ও কিভাবে ভুল করছে, এবং সেই ভুলগুলো আমরা বুঝতে পেরেও যখন প্রমাণ স্বরূপ তোমাদের সামনে তুলে দিচ্ছি তখন কিন্তু তোমরা গিয়ে ওই মানুষগুলোই যারা আমাদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছো, তারা কি কখনো গিয়ে ওই বাচ্চার মায়ের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করেছো
যে তোমার ভিডিও তো কালকে ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়েছিল, যেই কারণে ভিডিওটাকে প্রাইভেট করা হয়েছে, তার স্ক্রিনশটও অনেকে দিয়েছে, সেখানে তুমি কেন এইভাবে ডাকপাক মিথ্যে কথা বলছো? এই প্রশ্ন করার সৎসাহস কি তোমরা রাখো যারা এই বাচ্চার মাকে সাপোর্ট করো, যারা বলো তার পরকীয়াকে সাপোর্ট করি না, তার পরিস্থিতিকে সাপোর্ট করি, তারা অন্তত এই প্রমাণটা দেখে তারা তো অন্তত ওখানে গিয়ে কমেন্টগুলো করতে পারো। তোমরা কিন্তু কমেন্টস করতে পারো না, অথচ আমাদের যে সমস্ত ভিডিওর মধ্যে সত্যতা সর্বক্ষণ থাকে তারপরেও তোমরা কিন্তু এসে সেই বাচ্চার মা ঘেসে আমাদেরকে কিছু কমেন্ট করো। এখানে তোমাদেরকে আর কি বলার আছে বলো? তো এরপর হচ্ছে বিষয়, বাচ্চার মায়ের ভিডিওর মধ্যে ও আজকে কিন্তু নিজেই স্বীকার করলো, মানে বিষয়টা তালগোল, মানে কিছু একটা গোলতাপড়ি বিষয় আছে, ও ঠিকঠাক ভাবে ভিডিও শুট করতে পারছে না, কারণ ও একটা অন্য কোনো দিকে নাকি ব্যস্ত আছে। আচ্ছা, অন্য কোনো ভিডিও মানে ঠিক কি ভিডিওতে ব্যস্ত আছে আমি বুঝতে পারলাম না। ও কি আরো কোনো 2-3টে আইডি ওপেন করেছে, সেইগুলো নিয়ে ব্যস্ত আছে না, মানে বুঝতে পারলাম না। প্রমোশনাল ভিডিও হলো তো বলেই দিত, কিন্তু ও বললো অন্য কোনো একটা ভিডিওর কাজে নাকি ব্যস্ত আছে। ও কি কোনো মানে অন্য কোনো সিনেমাটিক ভিডিও টিডিও বানাচ্ছে নাকি ফোগলাকান্তকে নিয়ে, যার জন্য ব্যস্ত আছে? বিষয়টা হচ্ছে সেইটা না, বিষয়টা হচ্ছে যখন ও বাড়িতে থাকছে সেই টাইমটুকুনি ভিডিও করে নিচ্ছে এবং ওই টু ভিডিও কিন্তু অ্যাড করে করে ও প্রতিদিনের একটা করে কিন্তু ব্লগ ভিডিও দিয়ে দিচ্ছে। তোমরা খুব সুন্দরভাবে ওর ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে। যদিও তোমাদের ভিডিও দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আশা করছি আমাদের বলা কথা থেকে তোমরা বুঝতে পেরে যাবে। এইবার পর আমরা কি দেখলাম, বেলার দিকে একটু যাই বেলা হলো, ও কিন্তু আমাদের সামনে কি দেখালো যে এর আগের দিন যে জুসটা এনেছিল সেই জুসটা নিয়ে ও 1 গ্লাস খেয়ে নিল। তো ভাবো একবার জুসটাতে কতটা পরিমাণ চিনি লাগলো। সেখান থেকে দাঁড়িয়ে আগের দিন আমরা কি দেখেছিলাম, খুব সুন্দরভাবে ও আমাদের সামনে বেলার খাবারটা দেখিয়েছিল যে কর্নফ্লেক্সের সাথে টক দই মিশিয়ে খেয়ে নিয়েছে, খুব ভালো লেগেছে। অনেকেই তাকে কমেন্টস করেছিল এইভাবে কিন্তু তুমি যদি তোমার খাবারটা প্রতিদিন মেনটেন করো তাহলে কিন্তু তুমি আশা করছি খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে কিন্তু পারবে। কিন্তু তার পরের দিনই তাকে দেখো সুন্দরভাবে কিন্তু ও জুসটা খেয়ে নিল। তাহলে এই মাকে আমরা কোন হিসেবে বিশ্বাস করব যে সন্দীপদার কাছে গেলে সত্যি ও কোনো রকম কোনো কিছু প্ল্যানিং করে যাবে না? এর তো কোনো রকম কোনো গ্যারান্টি নেই, তাই না? তারপর যথারীতি আমরা দুপুরের মেনুতে কি দেখতে পেলাম, পুঁই শাক দেখতে পেলাম, আবারও সেই ডিমের কারি, আমের টক। সেখানে আমি একটা কথা বলতে চাইছি, এই যে খাবারগুলো পুঁই শাক, ডিম, এগুলো তো প্রত্যেকটা অ্যালার্জি না, কিন্তু কি অবাস্তব একটা বিষয়, সেই যে একবার বললো ভিক্ষামার বাড়িতে নাকি গিয়ে সেই যে প্রথমে সয়াবিন খাওয়া চালু হলো, সেই থেকে আর কোনো জিনিসই নাকি তার অ্যালার্জি হয় না। নতুন করে কিসের রোগ হয়েছে? ছুলি। অথচ সেটা নিয়ে ডক্টর দেখাবার কোনো সময়ই নেই, ঘুমে কাতর হয়ে পড়ছে। বাচ্চার টিউশন, বাচ্চার স্কুল, বাচ্চার পড়াশোনা সমস্ত ভার্মে যাবে, আগে তো আমার ঘুম প্রয়োজন। এরকম একটা মা হচ্ছে এই বাচ্চার মা, বন্ধুরা। তারপর যথারীতি সন্ধ্যেবেলা হয়ে গেল, সন্ধ্যেবেলার সময় ঝড় বৃষ্টি উঠলো আর আমাদের সামনে কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হলো না। নেক্সট ডে মর্নিং হলো, মর্নিংয়ে আমি যে জিনিসটা দেখলাম বড্ডই অবাক লাগলো। আগের দিন যেই নাইটিটা পরে আমাদের সামনে ভিডিও এন্ড করলো, পরের দিনও কিন্তু সেই সেম নাইটিটাই পরেছিল এবং সেই সেম ড্রেসেতেই ও দেখলাম ঠাকুরের জন্য ফুল তুললো। এটা আমার খুবই খারাপ লেগেছে। একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে কি সামান্যতম একটা ন্যূনতম একটা শিক্ষা জ্ঞান নেই যে ঠাকুরের ফুল তুলতে গেলে অন্তত বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরেই তুলতে হয়? বন্ধুরা, অনেকে তো আবার আছে দেখবে স্নান না করে ঠাকুরের ফুল তোলেই না, কিন্তু না, এটা আমরা সবসময় মানতে পারি না। স্নান করার আগে নাইটি চেঞ্জ করেও কিন্তু ফুল তুলে রাখতে হয়, কারণ সকাল সকাল গাছের ফুল অন্যান্য সবাইরা নিয়ে চলে যায়, যেই কারণে বাসি নাইটি চেঞ্জ করে আমরা কিন্তু ফুলটা আগে তুলে নিই। তো সেখান থেকে এই বাচ্চার মাকে দেখলাম, বাচ্চার মা আর বাচ্চার ঠাকুমা দুজনেই চলে গেছে রাস্তার ধারে সকালবেলা উঠে। আচ্ছা, সকালবেলা যে ঝড় বৃষ্টির ভিডিওটা আমাদের সামনে দিল সেটা কবেকার? কালকেকার না? মানে কালকের টাটকা ভিডিও আর পরশুর ভিডিও মিলিয়ে আমাদের সামনে কিন্তু আজকে একটা ভিডিও পাবলিক করে দিল। তাহলে বন্ধুরা, কালকে আমরা ভিডিও কি দেখতে পাবো? ঠিক গোঁজামিল দিয়ে একটা ভিডিও তোমাদের সামনে কিন্তু কালকেও হাজির হয়ে যাবে। এই যে বাসি নাইটিটা পড়েছে, ঠাকুমা কি তাকে একটু বুদ্ধি দিতে পারে না যে তোর পরকীয়াকে যেমন সাপোর্ট করছি, সবার সামনে যেমন ধেই ধেই করে আমি নাচছি, সেই জায়গায় গিয়ে এই বাসি নাইটি পরে অন্তত ঠাকুরের ফুল তুলতে নেই? এটা আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার অন্তত এইগুলোকে আমার নাতনিকে শেখানো উচিত না? ঠাকুমা সেইগুলো না শিখে কি করে নাতনি আরো নোংরামোর দিকে যায়, সেইগুলো কিন্তু ঠাকুমা শেখাচ্ছে। আর এইখানে যদি আমরা কিছু বলি ঠাকুমাকে, তাহলে অনেকেই আছে বয়োজ্যেষ্ঠ মানুষ নিয়ে এরকম বাজে কথা বলতে তোমার কি লজ্জা করে না? অথচ বয়োজ্যেষ্ঠ মানুষটা সমাজকে কি বার্তা দিচ্ছে সেইটা একবার তোমরা ভেবে দেখো। তারপর যথারীতি মুড়ি টুড়ি মাখা নিয়ে একটা কথা হলো। আমি জানি না এই কথাটা কে বলেছে, তবে আমার যেন মনে হলো এই কথাটা আমাদের ম্যাডাম বলেছিল লাইভে। মুড়ির প্যাকেট নিয়ে কথাটা আমাদের ম্যাডামই বলেছিল লাইভে, ভুলও হতে পারে আমি এই জায়গায়। তো সেখানে ও আজকে দেখালো 50 টাকার 500 মুড়ি নিয়ে এসছে, তার ঠাকুমা বললো। আমার আরো একটা জিনিস অবাস্তব লাগলো, বললো 100 টাকা
মুড়ির কেজি। সত্যি করেই কি 100 টাকা মুড়ির কেজি? না, আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না। আমার দিদিকে সত্যি এতটা নয়, 100 টাকা মুড়ির কেজি নয়। ওই যে ঠাকুমা বললো 100 টাকা মুড়ির কেজি, 500 এনেছি 50 টাকা। সত্যি কি তাই? যাই হোক, তোমরা একটু কমেন্টস করে জানিয়ে তো। মানে আমি তো বাজারঘাট করি না, বাড়ির মানে যে গার্জেন সেই করে, তো আমি করি না, সে কারণে অতটা জানিও না। তোমরা কিন্তু জানিও। আমার মনে হলো একটা মোটামুটি দাম কিছুদিন আগে শুনেছিলাম, সেখানে 60 থেকে 70-এর মধ্যে হয়তো আছে। 100 টাকা কিলো মুড়ির, মানে 100 টাকা মুড়ির কিলো, এখানে আমার একটু ডাউট লাগলো যে এইখানেও মিথ্যে কথা, এইখানেও ঠাকুমাকে মিথ্যে কথা বলতে হলো। যাই হোক, সেটা বাদ দিচ্ছি। তারপর যথারীতি দেখলাম দুপুরের কোনো কিছু রান্না বান্না আমাদের সামনে কিন্তু আর দেখানো হলো না। কিন্তু কেন বন্ধুরা? কারণ কি, আমার যেটুকুনি মনে হলো যে ও আজকে যে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করেছে সকালে, মানে যে নিরামিষ রান্নার কথাটা বললো না, যে দাদার আজকে পুজো আছে, বাড়িতে নিরামিষ রান্না হবে, এটা পরশু দিনকার কথা হয়তো হবে, সোমবারের কথা হয়তো হবে। যেই কারণে ওই আগের প্রথমে যে রান্নাগুলো দেখিয়েছিল, পটলের খোসা বাটা, পটলের রসা, আমের টক আর উচ্ছে আলু ভাজা, প্রত্যেকটা কিন্তু নিরামিষ ছিল। আমি তোমাদের সামনে বলেছিলাম যে প্রত্যেকটা রান্না কিন্তু নিরামিষ। দেখলে বাড়িতে নিরামিষ, তার মানে এটা এই যে বিকেলের অংশটুকুনিও তোমরা দেখলে, মুড়ি মাখার ঘটনাটাও তোমরা যে দেখলে, সেটাও কিন্তু আমার মনে হলো যে এটা কিন্তু কালকের ইনস্ট্যান্ট ভিডিও নয়। ঝড় বৃষ্টির ওইটুখানি ঠিক আছে, তারপর কিন্তু যেইটুকুনি আবার ভিডিও দেখলে ওটা কিন্তু আবারও আগে। হয়তো আবার হঠাৎ করে যে রান্নাগুলো হবে কালকের ভিডিওতে আমরা দেখতে পাবো, সেইটা হয়তো তার সাথে হয়তো কিছুদিন আগেকার কিছু আবার ভিডিও অ্যাড করে আমাদের সামনে দিয়ে দেবে। অ্যাকচুয়ালি এই বাচ্চার মায়ের ভিডিও কতটা যে গোলতাবড়ি করে দেওয়া হচ্ছে, আশা করছি তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে। একটা কমেন্টস তোমাদের সামনে আমি একটু পড়ে শোনাতে চাইছি, যে কমেন্টসটা সত্যি আমার খুব ভালো লেগেছে। কমেন্ট সত্যি আমার খুব সুন্দর লেগেছে। কমেন্টসটা একটু তোমাদের সামনে আমি বলতে চাই। একজন কমেন্টস করেছে যে আমি তোমার একজন পজিটিভ ভিউয়ার্স, তোমার ভিডিও আমার সত্যিই খুব ভালো লাগে, কিন্তু ইদানিংটা বেশি বোরিং হয়ে যাচ্ছে। কিরকম? এই যে তুমি ওয়ার্কআউটটা দেখালে, ঘাম ঝরানোটা না দেখিয়ে তুমি যদি কি যোগা করছো বা কি ওয়ার্কআউট করছো, এটা যদি তুমি আমাদেরকে দেখাতে, হয়তো 10টা মানুষ দেখে শিখতো যে না, সকালবেলা উঠে ওয়ার্কআউট করলে হয়তো একটু কিছু সুফল পাওয়া যায়। হয়তো না, এটা তো অবশ্যই আমরা জানি সুফল পাওয়া যায়। সেখানে তুমি ঘাম ঝরানোটা দেখালে, যে তোমার ঘাম ঝরছে, অথচ তুমি ওয়ার্কআউটটা দেখালে না। এটা হচ্ছে একজন ব্লগারের ব্লগিং। সত্যি আমার কমেন্টসটা খুব ভালো লেগেছে। এবং আরো একটা কমেন্ট, যেই কমেন্টসটাকে পড়ে আমি কতটা যে হেসেছি প্রথমে, সেটা তোমরা হয়তো নিজেরা দেখলেও বুঝতে পারবে। কমেন্টসটা তোমাদের সামনে আমি একটু পড়ে শোনাচ্ছি। বৌদি, তোমাকে আরো সুন্দর লাগছে, তোমার মধুর রূপ আমাকে অনেক আপন করেছে, অনেক শান্তি দিচ্ছে তোমার মধু ভরানো ওই ঠোঁটগুলো। কে এই কমেন্টসটা করেছে? আমাকেই অনেক কাছে টানে, অনেক কিছু বলে, তুমি মায়াময়, তুমি বাঁচার বাসা লিখেছো, ওটা বাসার ভাষা হবে। তুমি জগতের আলো। আহারে, যেই মা কিনা নিজের সন্তানকে অন্ধকারে ঠেলে দিচ্ছিল, মানে দুদিন আগে এমন একটা ঘটনা ঘটিয়েছিল যেখানে কিনা বাচ্চাকে এক্ষুনি নিয়ে চলে আসবো, বাচ্চাকে এক্ষুনি নিয়ে চলে আসবো, কিছুটা একটু ভেতর মানে স্ট্রংলি ভাবে বিষয়টাকে দেখা হয়েছে বলে এখন মানে একটু থেমে আছে, সেখানে কিনা ও বাঁচার আলো। তারপরে লিখছে, তুমি জগতের আলো, তোমার চলায় ছড়িয়ে পড়ে চারিদিক শুধু ফুল, তোমার জয়ের জন্য তোমায় করি স্যালুট, তুমি একজন ধন্য মেয়ে, তোমাকে পেয়ে তোমার ছোঁয়ায় আমিও হলাম ধন্য। হা ভগবান, হে কোন ভিন গ্রহ থেকে এসে কমেন্টসটা করেছে, মানে কি বলবো, আমি আর নাম নিলাম না, অবভিয়াসলি একজন ছেলেই কমেন্টস করেছে এবং সেও কিন্তু চ্যাটার্জি। তো কমেন্টসটা আমি পড়ে না জাস্ট হাসছি যে এ কোথা থেকে এসছে এবং এ কোন হিসাবে একে এই কমেন্টস গুলো করেছে। জগতের আলো, তার চলার ফলে ফুল ছড়িয়ে পড়ে, এই যে কমেন্টস গুলো, আমার কোথাও না কোথাও মনে হলো এ কি দ্বিতীয় কোনো ফোগলাকে আবার নিজের জীবনে কি এন্ট্রি দিয়ে নিয়েছে এবং সেও প্রথমে এরকম কমেন্টস করিয়ে আমাদের সামনে আসতে চাইছে। মানে কোথাও যেন একটুখানি অদ্ভুত লাগলো। এতদিন তার ভিডিও দেখেছি, এইরকম কমেন্টস আমি কোনোদিনও দেখিনি। আজ প্রথম দেখলাম কোনো একজন ছেলে এরকম একজন কমেন্টস এই বাচ্চার মাকে করেছে এবং কমেন্টসটার মধ্যে এতটাই তাকে সবার সামনে মানে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে চেয়েছে যে সে নিজেই ভুলে গেছে যে যেই মা তার বাচ্চাকেই মানে জগতের আলোটা কিভাবে দেখাতে হয় সেটাই ভুলে গেছে, সে কিভাবে অন্য কাউকে জগতের আলো দেখাতে পারে। তো তোমরা একবার ভেবে দেখো যে অ্যাকচুয়ালি বাচ্চার মা এই যে আজকের ব্লগিংটা আমাদের সামনে দিল, কতটা ঘোটালো পাকানো একটা ব্লগিং। তোমরা দেখলেই কিন্তু ব্লগিংটা বুঝতে পারবে। সব থেকে মানে আরো বড় একটা বিষয় হলো যে নিজের মুখেই বললো যে ব্লগিং গুলো সে উলট পালট করে দিচ্ছে, একটু আদ্রু নয় বা আজকেরটা নয়, প্রতিদিনের ভিডিওই কিন্তু ও উলট পালট করে দিচ্ছে বন্ধুরা।
তো যাই হোক, আমি একটা কথা এখানে বলতে চাই যে এই যে বাচ্চার মা আগে নিজের স্বপ্ন পূরণ করতে কিন্তু ব্যস্ত আছে, যে আজকে আমি এই ড্রেসটা পরবো, কালকে আমার এই প্রয়োজন, আজকে আমার মানে এই জিনিসটা কিনতে হবে, ফোনের জন্য আইফোন কিনতে হবে, স্বপ্ন পূরণে ব্যস্ত। অথচ ছেলেকে নিয়ে আসতে হলে যে যে জিনিসগুলো প্রয়োজন, তার একটা বাচ্চার ক্ষেত্রে যে যে জিনিসগুলো প্রয়োজন একটাও কিন্তু দেখছি না। 2 সেট জামা আর একটা চার্জার পাখা কিনলে কি ছেলেকে আনার জন্য সমস্ত কিছু একদম সেট আপ করে নেওয়া যায় বন্ধুরা? না, আগে নিজেকে স্ট্রং হতে হয়, নিজেকে মেন্টালি ভাবে স্ট্রং হতে হয় যে না, আমি একজন মা, আমাকে আর এইভাবে হ্যাঁ করে ঘুরলে হবে না, আমাকে নিজেকে স্ট্রং করতে হবে, তারপর তো আমি আমার বাচ্চাকে নিয়ে আসতে পারবো, তাই না? সেরকম কিছুই আমরা দেখছি না। শুধুমাত্র কিছু কিছু মানুষ তাকে আপিয়ে যাচ্ছে, বাচ্চাকে নিয়ে এসো, তোমার কাছে বাচ্চাকে দেখতে চাই, ও প্রতিনিয়ত আমাদের সামনে সেরকম ঘ্যান 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 করা ভিডিও দিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম, জানি না ভিডিওটা আমিও আজ গোলতাবড়ি করে ফেললাম, কারণ ওর ভিডিও দেখে না নিজেদের মাথায় যথারীতি গোলতাবড়ি হয়ে যাচ্ছে। চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আর কমেন্টসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। আমার তো মনে হলো দ্বিতীয় কোনো ফোগলা এন্ট্রি নিয়ে নিয়েছে এই বাচ্চার মায়ের জীবনে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।